শুভ্র ভাইয়ার মেজাজ ভীষণ রকম গরম। উনি একবার চেয়ারে বসছেন তো একবার হাঁটাহাঁটি করছেন, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছেন না। সাহেল ভাইয়া ক্রমাগত হেসে চলেছেন। আমি আর চিত্রা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছি। আজকের প্ল্যান ছিল সবাই মিলে ঘুরতে যাব আর অভ্র ভাইয়া দিবেন ট্রিট। আমরা সবাই তো মহা খুশি। চিত্রাও রেডি হয়ে চলে এসেছে ঝটপট, কিন্তু লাস্ট মোমেন্টে কি হলো? অভ্র ভাইয়া আপুকে নিয়ে হাওয়া। শুভ্র ভাইয়ার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তার মায়ের পেটের ভাই তাকে এভাবে ধোঁকা দিল। তার মাসুম ভাইটা মির্জাফর হয়ে গেল আর উনি টেরি পেলেন না। আফসোস, বহুত আফসোস। সাহেল, তুই হাসছিস? ভাই আমাদের এভাবে ধোঁকা দিয়ে দিল আর তুই হাসছিস? সাহেল ভাইয়া চেয়ারে গাইলিয়ে দিয়ে বলে উঠলেন, তো কি করব বল? তুই ভাবতে পারছিস আমরা ভাইয়ের এমন অবস্থা করেছি যে তাকে রোমাঞ্চ করার জন্য বউ নিয়ে পালাতে হয়েছে? ভাবা যায়? তুই যে রাতে। সাহেল ভাইয়ার কথার মধ্যেই ফট করে বলে উঠল চিত্রা, কি করেছেন আপনারা? এক্সাইটেড হয়ে চিত্রার কথায় সাহেল ভাইয়া ভ্রু কুঁচকে তাকালেন। বাঁকা হেসে বলে উঠলেন, বাহ, তোমার তো দেখি খুব ইন্টারেস্ট। এত ইন্টারেস্ট ভালো না বাচ্চারা, তোমাদের ইন্টারেস্ট থাকবে রান্নাঘরে। যাও যাও, আমাদের জন্য চা নিয়ে আসো। আমরা কেন চা আনব? নিজেরে নিয়ে খান যান। ওহ মাই গড, শুভ্র দেখ দেখ, তোর শ্বশুরবাড়ি, তোর কোনো ইজ্জত নাই। এক কাপ চায়ের জন্য এত খোটা? এত? সাহেল ভাইয়ার কথায় হাসলেন শুভ্র। আমিও মুচকি হাসলাম। এদিকে চিত্রা রেগে ফায়ার। এই আপনাকে বেইজ্জত করার মতো কি কথা বললাম শুনি? চিত্রাকে মাঝপথে থামিয়ে দিয়েই বলে উঠলাম আমি, আমরা চা আনছি ভাইয়া, আপনারা গল্প করুন। আমার কথা শেষ হতেই মুখ ফুলালো চিত্রা, যার অর্থ সে যাবে না। আমি ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়েই বলে উঠলাম, তাহলে কি তুই উনাদের সাথে থাকতে চাস? তুই? আমার কথা শেষ না হতেই ধূপধাপ করে নিচে নেমে গেল সে। শুভ্র আর সাহেল ভাইয়া হেসে ওঠে একসাথেই বলে উঠলেন, চা নয় কফি প্লিজ। আমি হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানিয়েই নিচে নেমে এলাম। কিচেনে এসেই আমি অবাক। আমাদের চিতা বাঘ কফি বানাচ্ছে আর গুন গুন করে গান গাইছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়ছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। ওর এমন নেচে নেচে গান গাওয়া দেখেই আমার ভেতরেও কৌতূহলগুলো নেচে উঠল। মাইয়া এত প্রেম পায় কই? আমি আস্তে করে ওর পেছনে দাঁড়িয়ে কফি কাপ রেডি করতে করতে বললাম, তো কার প্রেমে পড়লি? কে সে অচেনা মানুষ যে বনের চিতা বাঘকেও পাগল করে ফেলল? চিত্রা মনের আনন্দে অন্যমনস্ক হয়ে, ওই তো এইটুকু বলেই থেমে গেল। আমাকে দেখে অপ্রস্তুত হাসি দিয়ে বলে উঠল সে, এমা রোদ, আমি তো চায়ের জায়গায় কফি বানিয়ে ফেলেছি রে। এবার কি হবে? অসহায় চোখে, এত প্রেম প্রেম পেলে তো তাই করবে সোনা। বাট এত প্রেম প্রেম পায় কার উপর সেটা তো বল। ভ্রু নাচিয়ে চিত্রা কিছু একটা বলতে যাবে তখনই ভাইয়া এসে হাজির। আমার মাথায় টোকা দিয়ে বলে উঠল, বুড়ি। আমি রেগে তাকাতেই দাঁত কেলিয়ে হেসে উঠল ভাইয়া। চিত্রার দিকে তাকিয়ে বলল, কফি বানাচ্ছ চিত্রা? জি ভাইয়া, আমার জন্যও এক কাপ প্লিজ। হবে তো? মুচকি হেসে চিত্রা ঝটপট জবাব দিল, একদম। ভাইয়া আবারও আমার মাথায় একটা চাটি মেরে মুচকি হেসে বেরিয়ে গেল। চিত্রা এখনও অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ের আগামাথা কিছুই বুঝতে পারছি না আমি। সামথিং ইজ ফিসি হেয়ার। কার প্রেমে পড়ল সে? আমি কি তাকে চিনি? চিত্রার হাতে ভাইয়ার কফি কাপটা ধরিয়ে দিয়ে আমি হাঁটা দিলাম ছাদের দিকে। মনে মনে চিত্রার কথায় ভাবছি, সত্যি প্রেমে পড়ল বুঝি? ছাদের দরজার কাছে এসে শুভ্র ভাইয়ার মুখে চিত্রার নাম শুনেই থমকে দাঁড়ালাম। সাহেল ভাইয়া আর শুভ্র ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। শুভ্র ভাইয়া মুচকি হেসে বললেন, চিত্রাকে বিয়ে করে নে সাহেল। রোদের ধারণা ব্যাপারটা দারুণ জমবে। শুভ্র ভাইয়ার কথায় বিষম খেলেন সাহেল ভাই। কাশতে কাশতে বললেন, চিত্রা, লাইক সিরিয়াসলি? শুভ্র ভাইয়া মুহূর্তেই হুহা করে হেসে উঠলেন। নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, তো সমস্যা কি? আরে চিত্রা নাকি ভার্সিটির বেস্ট সুন্দরীদের মধ্যে একজন। তোর তো ফাটা কপাল হবে রে। সুন্দরী বউ, চোখ টিপে, তাই বুঝি? তো এক কাজ করো না, তুইই বিয়ে করে ফেলোকে। সুন্দরী বউ হবে, দাঁতে দাঁত চেপে। নাউজুবিল্লাহ, কি সব বলিস দোস্ত? রোদময় জীবন আমার, এ জীবনে অন্য কাউকে নিয়ে ভাবা মানেই মরণ। ওকে ছাড়া অন্য কিছু চোখেই পড়ে না আমার। বাট তোর ব্যাপার তো আলাদা। হুহো, তাই বলে আমার গলায় ঝুলাবি? এত সুন্দরী মেয়ে আমার লাগবে না। আমার তো মায়াপরি চাই। অন্যমনস্ক হয়ে
শুভ্র ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়েই হঠাৎ বলে উঠলেন, রোদকে ভালোবাসিস সাহেল? শুভ্র ভাইয়ার করা এমন প্রশ্নে সাহেল ভাইয়া যেন চমকে উঠলেন। সাথে আমিও। আমার হাত কাঁপছে। সাহেল ভাইয়া কি বলবেন এবার? উনাদের মধ্যে আমার জন্য প্রবলেম ক্রিয়েট হবে না তো? মনে মনে দোয়া দুরুদ পড়ছি আর সাহেল ভাইয়ার জবাবের অপেক্ষা করছি। সাহেল ভাইয়া একবার শুভ্র দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে আকাশের নীলে দৃষ্ট নিবন্ধ করে চুপ করে রইলেন। শুভ্র ভাইয়া আবারও প্রশ্ন করলেন, ভালোবাসিস তাই না? নিশ্চুপ কেন তুই? কিছু তো বল সাহেল। সাহেল ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্র ভাইয়ার দিকে তাকালেন। একটা মুচকি হাসি দিয়ে চোখে চোখ রেখে বলে উঠলেন, আমি নিশ্চুপ কোথায়? নিশ্চুপতা মানে কি শুধুই চুপ থাকা শুভ্র? নিশ্চুপতা মানে অসংখ্য অভিযোগ যা আমি মুখে বলতে চাই না। নিশ্চুপতা মানে এক বুক কষ্ট যা আমি তোকে দেখাতে চাই না। নিশ্চুপতা মানে অসংখ্য ভুলের ছড়াছড়ি যা আমি ধরিয়ে দিতে চাই না। আমি নিশ্চুপ নই শুভ্র। এই নিশ্চুপতার পেছনে আমার অনেক কথা। অনেক। সাহেল ভাইয়ার কথায় চোখ ফিরিয়ে নিলেন শুভ্র। হঠাৎই ধুম করে বসে পড়লেন নিচে। কাপা কাপা কণ্ঠে বলে উঠলেন, কষ্ট হয় না তোর? কিভাবে পারিস সাহেল? আমি হলে তো মরে যেতাম রে। শুভ্র ভাইয়ার কথায় মুচকি হাসলেন উনি। শুভ্র ভাইয়ার পাশে রেলিংয়ে ঠেস দিয়ে বসে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, এই জন্যই সে এখন তোর। আর কষ্ট? সে তো কাউকেই ছাড় দেয় না শুভ্র। এই বাম পাশটায় এত ব্যথা করে যেন কেউ ক্রমাগত ছুরি চালিয়ে চলেছে। মাঝে মাঝে মনে হয় মরে যাই, কষ্ট কমে যাবে। কিন্তু আমি তো তোর মতো সাহসী না রে, একদম ভীতু, তাই ওসব পারি না। আমি জানি তুই পারতি। এতদিনে শেষ হয়ে যেতি। তাই ও তোর। শুধুই তোর। কথাটা বলতেই ফোঁটা মোটা মোটা জলের বিন্দু পড়ল তার গালে। শুভ্র ভাইয়া মাথা নিচু করে চুপ করে আছেন। সাহেল ভাইয়া পানিটুকু বৃদ্ধাঙ্গুলি দিয়ে সাবধানে মুছে নিয়ে সহাস্যে বললেন, তোকে আর সানশাইনকে খুব মানিয়েছে রে। সানশাইন যখন তোর আশেপাশে থাকে ওর মধ্যে অন্যরকম একটা খুশির ঝিলিক থাকে। ও ভালো থাকে, এটাই তো বড় পাওনা রে। আমি কষ্টে নেই, বরং ভালো আছি। তোর সাথে আমার পছন্দের মিল থাকলেও স্বভাব কিন্তু মেলে না। সানশাইন আমার হলে তুই কখনো অন্য কাউকে নিজের সাথে জোড়াতে পারতি না। কিন্তু আমি পারব। আর যাকে জোড়াবো তাকে সর্বোচ্চ ভালোবাসব, দেখে নিস। তাই সেদিকে থেকে সানশাইন তোর হয়েই ভালো হয়েছে, 3টা জীবন বেঁচে গেছে। কথাটা বলেই মুচকি হাসলেন উনি। শুভ্র ভাইয়া হুট করেই জড়িয়ে ধরলেন উনাকে। সাথে সাথে সাহেল ভাইয়াও আগলে নিলেন তাকে। শুভ্র ভাইয়া টলমলে চোখে বলে উঠলেন, এই প্রথম হেরে গেলাম তোর কাছে। খুব বাজে ভাবে হেরে গেলাম রে। সাহেল ভাইয়া হাসলেন। শুভ্র ভাইয়ার পেটে গুঁতো দিয়ে বলে উঠলেন, বলেছিলাম তোকে একদিন জিতোটা আমারই হবে। দেখ, বন্ধুত্বের যুদ্ধে তোকে হারিয়ে দিয়েছি আমি। আহ কি আরাম। ছোট থেকে জ্বালাচ্ছিস শালা। কথাটা বলেই হেসে উঠলেন জনে। সাহেল ভাইয়া হাসতে হাসতেই বললেন, তোর ভাবি দেখিস তোর বউয়ের মতোই হবে। একদম কার্বন কপি আনব। আমাদের জনের মতো অদৃশ্য বন্ধনে আবদ্ধ থাকবে তারা। দেখে নিস। আমি সাথে সাথেই মনে মনে বলে উঠলাম, আমিন। বন্ধুত্ব এতটা সুন্দর হতে পারে জানা ছিল না। ইতিহাস, উপন্যাস বা মহাগ্রন্থ সব জায়গায় মেয়েরা দোষী, তাদের জন্যই পাপের শুরু। কিন্তু যেখানে এমন মনের মানুষ আছে, এমন বন্ধুত্ব আছে, সেখানে কি নারীরা দোষী হবে? চাইলেও হয়তো পারবে না। কখনোই না। আমি আর দাঁড়ালাম না। কফির ট্রেটা হাতে নিয়েই নিচে নেমে এলাম। চিত্রাকে সামনে পেয়ে ওর হাতে ট্রেটা দিয়েই রুমে ঢুকে দরজা দিলাম। কেন জানি খুব ক্লান্ত লাগছে নিজেকে। একটু জিরিয়ে নিই এবার। রাত প্রায় 3টা। হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ। এতে রাতে কে হতে পারে ভাবতে ভাবতে দরজা খুলেই আমি অবাক। শুভ্র। আমাকে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকেই তাড়াহুড়ো করে দরজা বন্ধ করলেন উনি। আমি কিছুক্ষণ বিস্ময়মাখা চোখে তাকিয়ে থেকে নিজেকে কোনো রকম সামলে নিয়ে ফিসফিস করে বললাম, আপনি? উনি আমার থেকেও দ্বিগুণ ফিসফিসিয়ে বললেন, ঘুমোবো তো ঘুমান। এখানে কেন? তোমার সাথে ঘুমাবো। আমি ভ্রু কুচকে তাকাতেই, এ ঘরে ঘুমাবো। ও ঘরে অনেক মশা। হাত বাড়িয়ে দিয়ে, দেখো তোমার বরের রক্ত অর্ধেক খেয়ে ফেলছে। মায়া লাগে না? মুখ ফুলিয়ে আমি কিছু বলতে যাব, ঠিক তখনই পেছনে থেকে ঘুমু ঘুমু গলায় বলে উঠল চিত্রা, একটা পাপ্পি দিয়ে দে রদু। ভাইয়ার রক্ত জাগিয়েছে, তার দ্বিগুণ চলে আসবে, তাই না ভাইয়া? চিত্রার কণ্ঠে চমকে উঠলেন শুভ্র ভাইয়া। বিস্ফারিত চোখে বললেন, ও এখানে কি করছে? আমি স্বাভাবিক কণ্ঠে বললাম, ঘুমোচ্ছে।
ওর ঘুমানোর জন্য কি পৃথিবীতে দ্বিতীয় কোনো জায়গা নেই? সোজা আমার বউয়ের বিছানায়, অসহায় মুখে। আপনি যাবেন? রাগী গলায়। না গিয়ে উপায় কি? আচ্ছা, ওকে সাহেলের রুমে পাঠিয়ে দিলে কেমন হয়? আমি রেগে তাকাতেই, আবাব তাহলে তোমার ভাইয়ার রুমে? এবার আমি কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে তাকালাম। ভেতরটা হাসিতে ফেটে যাচ্ছিল আমার। তবু নিজেকে শক্ত রেখে রাগী চোখে তাকাতেই আবারও বলে উঠলেন উনি, তাহলে ফুপা ফুপ্পির রুমে? আপনি যাবেন নন? ওকে বাবা, যাচ্ছি তো। অমন করো কেন? ভালোবাসা তো নাই, একটু মায়া দয়াও তো দেখাতে পারো নাকি? করুণ কণ্ঠে উনি পেঁচার মতো মুখ করে রুম থেকে বেরুতে বেরুতে চিত্রাকে উদ্দেশ্য করে বললেন, শালি সাহেবা, আমারও সময় আসবে। তোমার বাসর ঘরে আমাদের বাচ্চাদেরকে শুইয়ে দিয়ে আসব হুহো। উনি আবারও আমার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই দরজাটা আটকিয়েই দুজনে হাসিতে ফেটে পড়লাম। শুধু হাসি নয়, একে বলে বিছানায় গড়াগড়ি খাওয়া টাইপ হাসি। ভার্সিটির মাঠের মাঝ বরাবর হাঁটছি, সাথে আছে চিত্রা। কিন্তু বেচারির মন আসলেই আমার সাথে আছে কিনা তাতে বেশ সন্দেহ হচ্ছে আমার। সে চারদিকে উকিঝুঁকি দিয়ে কাউকে খুঁজছে। আমি কিছু জিজ্ঞেস করতেই অমায়িক হাসি দিয়ে মাথা নিচু করছে। আমার চোখও যে চারপাশে কাউকে খুঁজে বেড়াচ্ছে না, তা কিন্তু নয়। আমিও খুঁজছি শুভ্রকে। জানি পাবো না, তবু খুঁজছি। যদি পেয়ে যাই, একটা বার যদি উনার নেশাভরা চোখের দেখা মেলে। কিন্তু বারবারই হতাশ হতে হচ্ছে আমায়। এই আমি এখানে জলে মরছি, উনাকে একবার দেখার জন্য পাগল হচ্ছি। উনার কি সেদিকে খেয়াল আছে? সেই নিশ্চয় বইয়ের সাগরে হাবুডুবু খাচ্ছে এখন। এত বইয়ের মেলায় রোদ নামক বউয়ের কথা তার কি মনে আছে? নিশ্চয় নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকাতেই দেখি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিশির স্যার। আমাদের ভার্সিটির সবচেয়ে ইয়াং স্যার বলা যেতে পারে উনাকে। দেখতে একদমই বাচ্চা বাচ্চা লাগে। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ডায়ালের ঘড়ি আর কালো ব্যাগ। চোখে কালো ফ্রেমের চশমা। বেশ গোছালো। আমরা কাছাকাছি যেতেই হাসিমুখে বললেন, গুড মর্নিং গার্লস। উনার কথায় আমি আর চিত্রা দুজনেই থতমত খেয়ে গেলাম। উনি খুবই স্বল্পবাসী ব্যক্তি, উনার সাথে আমাদের কোনো দিন সামনাসামনি দেখা হয়নি বললেই চলে। ভার্সিটির এত এত মেয়ের মধ্যে আমাদের মতো অপরিচিত মেয়েকেই কেন যে গুড মর্নিং জানাতে হলো উনার কে জানে? চিত্রা তো রীতিমতো কাঁপছে। আমার হাত খামচে ধরে আছে সে। আমি ভ্রু কুঁচকে চিত্রার দিকে তাকালাম। ওর এই বাড়াবাড়ি ধরনের নার্ভাসনেসের কারণটা কিছুতেই বুঝে উঠতে পারছি না আমি। তারপর স্যারের দিকে ফিরে হাসিমুখে থেমে থেমে বললাম, গুড মর্নিং স্যার। ভালো আছেন? ইয়াহ, আই এম গুড। তো তোমরা কেমন আছো? জি স্যার, ভালো। গুড। তোমার নামটা যেন কি? নৌশিন আহমেদ রোদেলা, রাইট? ব্রেভ গার্ল। ভার্সিটির প্রথম দিনই সিনিয়রের গালে চড়। আই লাইক ইট। স্যারের কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম আমি। উনি আসলেই আমার প্রশংসা করছেন নাকি খোঁচা দিচ্ছেন বুঝতে পারছি না। আমি কয়েকটা ঢোক গিলে বললাম, অ্যাকচুয়ালি স্যার, দ্যাট ওয়াজ আ মিস্টেক। আসলে, কুল মিস। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, মুচকি হেসে, বাট ইউ আর লাকি বিকজ দ্যাট পারসন ওয়াজ শুভ্র। এনিওয়ে, বাসার সবাই কেমন আছে? এবার বেশ বিরক্ত লাগছে আমার। আমার বাসার খবর জেনে উনার কি লাভ শুনি? বাসায় কি ত্রাণ পাঠাবেন নাকি? তাহলে বলুক না, একটা লিস্ট করে গলায় ঝুলিয়ে দিই উনার। এদিকে চিত্রা খামচাতে খামচাতে হাতের অবস্থা বেকাহিল করে তুলেছে আমার। অলরেডি জ্বালা পুরা শুরু করে দিয়েছে উফফো। তবু মুচকি একটা হাসি দিয়ে বললাম, জি স্যার, ভালো। স্যারও মুচকে হেসে বিদায় নিলেন। উনার মুখের প্রশান্তি দেখে মনে হচ্ছে আমার বাসার মানুষ ভালো আছে শুনে তার সকালটা আজ ধন্য হয়ে গেল। স্যার যেতেই এক ঝটকায় হাতটা ছাড়িয়েই রাগী চোখে তাকালাম। চিত্রা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার দৃষ্টি উপেক্ষা করে রাগী গলায় বলে উঠলাম, খবরদার কাছে ঘেঁষবি না। 3 হাত দূরে গিয়ে দাঁড়া। অসভ্য মেয়ে, হাতের কি অবস্থা করেছিস দেখ। তোর জামাইয়ের সম্পত্তি নাকি আমার হাত? ঈশ্বর রীতিমতো জ্বলছে। সরি রে দোস্ত। স্যারকে দেখে আমি একটু বেশিই নার্ভাস হয়ে গিয়েছিলাম তাই। স্যার কত কিউট একটা ছেলে। তাকে দেখে এত নার্ভাস হওয়ার কি আছে বুঝলাম না। তোর ভাব দেখে মনে হচ্ছে উনি তোকে পিটাতে আসছে। ভ্রু কুঁচকে চিত্রা কিছু বলতে যাবে ঠিক তখনই পেছনে কারো ফিসফিসানোতে জনেই ধার বেঁকিয়ে তাকালাম। আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রাতুল ভাইয়া ফোনে ফিসফিস করে কথা বলে চলেছেন। আমরা ভ্রু কুঁচকে কান খাড়া করতেই কানে এলো, দুলাভাই, থুক্কু ভাই, ভাবি শিশির স্যারকে কিউট বলছে 1 মিনিট আগে। না না ভাই, ওই বুইরা শিশির স্যার না।
ওই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মুহিব চৌধুরী শিশির আছে না, উইটা। উনার কথা শুনে বুঝতে আর বাকি রইল না যে উনি ঠিক কার সাথে কথা বলছেন। ওপাশে কি বলা হলো জানি না, তবে রাতুল ভাইয়া উত্তেজিত হয়ে বলে উঠলেন, ভাই, আমার কিন্তু ব্যাপারটা কেমন জানি লাগছে। এই স্যার, এইটুকু বলার সাথে সাথেই আমি আর চিত্রা উনার সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। উনি আমাদের দেখে যেন চমকে গেলেন, একটা ঢোক গিলে জোরপূর্বক হাসি দিলেন। আমি আর চিত্রা একসাথে ভ্রু নাচাতেই বলে উঠলেন উনি, স্যার তো অনেক ভালো মানুষ ভাই, উনার মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই। উনি তো ভাবির দিকে মামা থুক্কু বোন বোন নজরে তাকায় ভাই। হে হে, আপনি একদম চিন্তা কইরেন না ভাই, সব সেট। রাখি তাহলে ভাই। আমি আর চিত্রা হাত ভাঁজ করে ভ্রু কুচকে তাকিয়ে আছি। রাতুল ভাই ডানহাতের উল্টোপাশ দিয়ে কপালের ঘাম মুছে বেককলের মতো হাসি দিয়ে বলে উঠলেন, দুলাভাই থুক্কু ভাবি ভালো আছেন? কাহিনী কি, আপনি আমাদের ফলো করছেন? রাগী গলায়, না না আস্তাগফিরুল্লাহ। আমি রেগে তাকাতেই আসলে জি ভাবি। উনার কথায় চিত্রা হিসহিসিয়ে বলে উঠল, কেন, আপনি কি দুদকের লোক যে গোয়েন্দাগিরি করছেন? কি সাংঘাতিক ব্যাপার রোদ, উনি আমাদের ইনফরমেশন লিক করছেন। আমার ব্যাগে যে 1 ডজন চকলেট আছে তাও নিশ্চয় লিক করে দিয়েছেন উনি। ওহ মাই গড, আজ সকালেই ছোট বোনের ড্রয়ার থেকে সরিয়েছিলাম ওগুলো। এখন আমার কি হবে? উনাকে এক্ষুনি পুলিশে দেওয়া উচিত রদু। হুহো। চিত্রার কথায় রাতুল ভাই অসহায় মুখে বললেন, ভাবি, আমি কোনো ইনফরমেশন লিক করি নাই। ভাই আমাকে বলছে আমি যেন ভার্সিটি থাকাকালীন আপনার পেছনে ছায়ার মতো লেগে থাকি, আর 1 ঘন্টা পর পর আপনি কি করলেন, কার সাথে কথা বললেন সব রিপোর্ট করি, নয়তো মাইর। কঠিন মাইর, একদম হাড় গুঁড়ো করা টাইপ মাইর ভাবি। আমি তো শুধু মার থেকে বাঁচার জন্য ফলো করছিলাম। আমি ভ্রু কুচকাতেই কসম ভাবি। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। শুভ্রকে এই মুহূর্তে জাস্ট খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। একে তো নিজে বইয়ের রাজ্যে ডুবে আছেন, তার উপর আমার কাছে পাঠিয়েছে এক জলদস্যু, ভাবা যায়? দুপুরে খাওয়া দাওয়া শেষে মাত্রই বিছানায় গাইলিয়ে দিয়েছি, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। বিরক্তিতে কপাল কুঁচকে এলো আমার, এই ফোন অলওয়েজ রং টাইমেই বাজে কেন? হুয়াই। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখি আননোন নাম্বার। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই ব্যাটাকে ইচ্ছে মতো ঝাড়ব আজ। আমার ইচ্ছেও 1 বালতি জল ঢেলে দিয়ে ওপাশ থেকে অস্থির গলায় বলে উঠল কেউ, রোদো পাখি, জাস্ট 5 মিনিট। আমি তোমার সাথে জাস্ট 5 মিনিট কথা বলবো। একদমই টাইম নেই বুঝলে, এত পড়া। উফফো, আবার তোমার কণ্ঠটা না শুনেও থাকতে পারছিলাম না। একদম নিঃশ্বাস আটকে আসছিল আমার। এত জ্বালাও কেন আমায় বলো তো? কলিজাটা ভাজা ভাজা করে দিলে আমার। আপনাকে জ্বালাচ্ছি আর আমি? ইম্পসিবল। সারাদিনে একবারও আপনার সাথে দেখা হয়নি আমার। তাহলে জ্বালালাম কিভাবে শুনি? আমার কথায় হয়তো হাসলেন উনি। কিছুক্ষণ পর বলে উঠলেন, তুমি তো প্রাণনাশিনী, দূর থেকেও খুন করে দিতে পারো আমায়। তার মধ্যে বসে আছো আমার বুকের এই মধ্যে খানটায়, আর ক্রমাগত আঘাত করে চলেছ। এই মেয়ে সত্যি বলো তো, মায়া দয়া নেই বুঝি তোমার? উনার কথায় থতমত খেয়ে গেলাম আমি। কি বলবো বুঝে উঠতে পারছি না একদম। আচ্ছা আমি কি লজ্জা পাচ্ছি? মা, আমি তো সত্যিই লজ্জা পাচ্ছি। ইসস। নিজের লজ্জাকে ধামাচাপা দিয়ে মিনমিন করে বলে উঠলাম, আমার যথেষ্ট দয়া মায়া আছে। আপনি জানেন, আমি সবাইকে কত হেল্প করি। ভিক্ষুককে ভিক্ষাও দেই, যারা মিথ্যে বলে ভিক্ষা চায় তাদেরও দিই। তাহলে আমি নির্দয় কি করে হলাম বলুন? সবার প্রতি এত দয়া, শুধু আমার প্রতি তুমি এত নির্দয় কেন বউ কেন? উনার মুখে বউ ওয়ার্ডটা শুনেই কেঁপে উঠলাম আমি। কথাগুলো আটকে গেল গলায়, তবু কাপা গলায় বললাম, কি চাই আপনার? কি করলে নির্দয় থেকে সহৃদয়বান হব আমি? তোমাকে চাই, এই তুমি টাকেই দিয়ে দাও আমায়। দিবে? উনার কথায় আবারও থম মেরে গেলাম আমি। উফফো, এই লোকটা অলওয়েজ এমন সব কথা বলে কেন শুনি? আমাকে লজ্জায় ফেলার কত প্রচেষ্টা তার। কিছুক্ষণ চুপ থেকে, আপনার 5 মিনিট হয়ে গেছে, কথাটা বলেই ফোনটা কেটে দিলাম আমি। ফোনটা কেটে বিছানায় গাইলিয়ে দিয়েই চোখ দুটো বুজে নিলাম। চোখ বুঝতেই ঘুমেরা যেন পালালো আর মাথায় চাপল উনার বলা কথাগুলো। উফফো কি লজ্জা! কথাটা বলেই কাঁথা দিয়ে মুখ ঢেকে নিলাম আমি। আজ যে আর ঘুম হবে না তা বেশ বুঝা হয়ে গেছে আমার। সাহেল ভাইয়া দেশ ছেড়েছে আজ 1 সপ্তাহ হতে চলল। শুভ্রও খুব বিজি থাকে এখন। দিনে ভার্সিটিতে ক্লাস নেয় আর সন্ধ্যা থেকে অফিস।
ভার্সিটিতে লেকচারার হিসেবে যোগ দেওয়ার কোনো ইচ্ছেও ছিল না তার, কিন্তু ভার্সিটি স্যারদের রিকোয়েস্টে একরকম বাধ্যই হয়েছেন উনি। এখন উনার পাত্তা পাওয়ায় দায় হয়েছে আমার। এখন ভার্সিটিতে স্টুডেন্ট নয়, টিচার হিসেবে যান উনি। শুধু শুধু যান না, একদম সেজেগুজে সেজে যান। উনাকে ফর্মাল গেটআপে দেখে আমার সামনেই হাজারো মেয়েরা হাহুতাশ করে মোরে। ইচ্ছে তো করে এক একটাকে চিবিয়ে খেয়ে ফেলি। এজন্যই বলেছিলাম এত হ্যান্ডসাম পোলা বিয়ে করব না। কিন্তু ওয়ে কপাল, আগের মতো এখন আর সুযোগ পেলে আমার কাছে আসার সুযোগ নেই তার। টিচার মানুষ, এখন কি আর রোমিওগিরি করলে চলে? আমি যে উনার লাইফে এক্সিট করি তাই হয়তো ভুলে গেছেন উনি। মাঝে মাঝে কান্না পায় খুব। আমাদের সম্পর্কটা ঠিক কেমন সম্পর্ক তাই বুঝে উঠতে পারি না আমি। সত্যিই কি স্বামী স্ত্রী আমরা? হাজারো অভিমান নিয়ে আজ 3 ধরে আমিও বন্ধ করেছি ফোন। বন্ধ করেছি ভার্সিটি যাওয়া। রাত প্রায় 1:03 বাজে। বেঘোরে ঘুমোচ্ছিলাম আমি। শরীরে কারো নিঃশ্বাস পড়ায় হঠাৎই ঘুমটা ছুটে গেল আমার। চমকে গিয়ে চোখ মেলতেই দেখি শুভ্র। চোখ দুটো লাল হয়ে আছে তার। চোখে যেন হাজারো তৃষ্ণা আর নেশার ছড়াছড়ি। এত রাতে উনাকে আমার বিছানার উপর দেখে হালকা চেঁচিয়েই বলে উঠলাম আমি। আপনি? আমার চেঁচানোতে যেন বেশ বিরক্ত হলেন উনি। আমার উপর থেকে সরে গিয়ে কপাল কুঁচকে বললেন, আহ রোদ, অযথা চেঁচাচ্ছ কেন? আমি চুরি করে ঢুকিনি তোমার রুমে। সবার সামনে দিয়েই ঢুকেছি। দেখি শরত শুতে দাও আমায়। 3 দিন যাবৎ ঘুমাই না, একটু ঘুম পাড়াও তো আমায়। এবার আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম উনার দিকে। ফর্মাল গেটআপেই আছেন উনি। অফিস থেকে এলেন বুঝি? জুতোটাও তো খুলেননি দেখি। ব্লু শার্ট আর ইয়েলো জিন্সে একদম চকলেট বয় লাগছে ওনাকে। কিন্তু মুখটা কেমন যেন শুকনো ফ্যাকাশে হয়ে আছে তার। আমি নরম গলায় বললাম, এভাবেই ঘুমাবেন? ড্রেস চেঞ্জ করবেন না? খেয়েছেন এসে? এবার উনি তাচ্ছিল্যের হাসি দিয়ে আমার দিকে তাকালেন। ও মাই গড, আমার খাওয়া নিয়েও তাহলে চিন্তা হয় তোমার? আমি তো ভেবেছিলাম আমি মরে গেলেও তেমন একটা যায় আসবে না তোমার। এভাবে কথা বলছেন কেন? কি? আমি এটুকু বলতেই আবারও আমার উপরে এসে পড়লেন উনি। বিছানায় চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, বুঝো না তুমি কেন বলি? সত্যি বুঝো না? তুমি তো বাচ্চা নওরোদ, যথেষ্ট অ্যাডাল্ট। তবু কেন এমন করো? 3টা দিন ধরে তোমার মুখ দেখা তো দূর, কণ্ঠটাও শুনতে দাওনি আমায়। কেন বলো তো? কি করেছি আমি? সারাদিন এত কাজের চাপের পর এই মানসিক যন্ত্রণা সহ্য হয় না আমার। রোদ, তুমি কি পাগল করে ফেলতে চাও আমায়? নাকি মেরে ফেলতে চাও? যা ইচ্ছে করো, কিচ্ছু বলবো না। মেরাই ফেলো। উনি কি বলছেন কিছুই যেন কানে ঢুকছে না আমার। আমি হতভম্ব চোখে উনার দিকে তাকিয়ে আছি। কোনোরকম ডান হাতটা ছাড়িয়ে নিয়ে উনার কপালে হাত রেখে কাপা গলায় বলে উঠলাম আমি, আপনার তো জ্বর, অনেক জ্বর। এত জ্বর নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? উনি বাঁকা হেসে আমার হাতটা সরিয়ে দিয়েই পাশে শুয়ে পড়লেন। চোখ দুটো বন্ধ করে বললেন, তাতে তোমার কি? হতে দাও জ্বর, পুড়ে যাক শরীর। এমনিতেও তো পুড়েই মরছি। জোরে শ্বাস নিয়ে মাথায় একটু হাত রাখো তো রোদ পাখি। এবার একটু ঘুমোতে চাই আমি। শান্তির ঘুম। আমি এবার উঠে বসে আবারও উনার কপালে হাত রাখলাম। হাত পা কাঁপছে আমার। কি ভয়ানক জ্বর উনার। শরীরটা যে পুড়ে যাচ্ছে উনার। নিজের অজান্তেই চোখ ভরে এলো আমার। কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে আমার। কেন জ্বর হবে উনার? পুরো পৃথিবীতে কি মানুষের অভাব হয়েছিল যে উনারই জ্বর হতে হলো? মুখ চোখটা কেমন শুকিয়ে গেছে উনার। কথাটা ভেবেই মুখটা চেপে ধরে ঢুকরে কেঁদে উঠলাম আমি। এবার উনি চোখ মেলে তাকালেন। আমার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে বলে উঠলেন, কাঁদছ কেন রোদপাখি? আমি মাথা নিচু করে কেঁদেই চলেছি। উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন, আমার জন্য কাঁদছ? আরে বাবা, এই সামান্য জ্বরের জন্য কাঁদতে হয় নাকি? মরে তো যাইনি। কান্না বন্ধ করো, নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। উনার কথায় কান্নার গতি বাড়ল, বয় কমল না। উনি এবার আমার হাতটা টেনে নিজের কাছে নিয়ে এক হাতে জড়িয়ে নিলেন আমায়। মুচকি হেসে বলে উঠলেন, এই পাগলি কাঁদছ কেন? তুমি আছো তো পাশে। ঠিক হয়ে যাব আমি। সামান্যই তো জ্বর। উনার কথার জবাবে নাক টেনে বলে উঠলাম আমি, একদম সামান্য নয়, অনেক জ্বর উঠেছে আপনার। এখন কি করি আমি? অসহায় মুখে আমার কথা শুনে হাসলেন উনি। বুঝতে পারলাম হাসতেও কষ্ট হচ্ছে উনার। আমাকে নিজের সাথে আরও শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, কিচ্ছু করতে হবে না তোমায়। শুধু আমার বুকে মাথা রেখে শুয়ে থাকো রোদ পাখি। উনার কথাগুলো জড়িয়ে যাচ্ছে এবার।
আমি উনাকে কোনোরকম সরিয়েই বাথরুম থেকে পানি আর টাওয়াল ভিজিয়ে আনলাম। উনি আমার কাণ্ড দেখে হাসছেন। আশ্চর্য হাসার মতো কিছু করেছি নাকি আমি? উনার জুতো মোজা খুলে শার্টের বাটনে হাত দিতেই বলে উঠলেন উনি, তোমার মতলব কি রোদপাখি? আমার অসুস্থতার সুযোগ নিবে না তো? দুর্বল হাসি দিয়ে আমি উনার দিকে রাগী চোখে তাকালাম। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তবু উনার ফাজলামো যায়নি মোটে। এদিকে নিজেই লজ্জায় মরে যাচ্ছি, তার উপর কিসব বলছেন উনি। অনেক কষ্টে শার্টটা খুলে শরীর মুছে দিয়ে কপালে জলপট্টি জোড়ালাম, কিন্তু কিছুতেই জ্বর কমছে না, বরং আরও বেড়েই চলেছে। ভয়ে অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে আমার। আবারও কান্নারা বাঁধ ভাঙতে শুরু করেছে। মাকে ডাকতে হবে, এক্ষুনি ডাকতে হবে। কথাটা ভেবে বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই উনি হাত চেপে ধরলেন আমার। আধো আধো কণ্ঠে বলে উঠলেন, কোথায় যাচ্ছ? মাকে ডাকতে? আপনি থাকুন, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি? না, যাবে না তুমি। আমার সাথে থাকো প্লিজ। তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই আমি। তোমার শরীরের ঘ্রাণ পেতে চাই। যেও না কোথাও, যেও না। উনার হাতটা ছাড়িয়ে দৌড়ে মার রুমের সামনে এসে দাঁড়ালাম। কান্না আটকাতেই পাচ্ছি না আমি। মার রুমে কয়েকবার নক করেই ডুকরে কেঁদে উঠলাম আমি। কিছুক্ষণ পরেই খুলে গেল দরজা। আমাকে এভাবে কাঁদতে দেখে অবাক চোখে বলে উঠলেন, বাবা, কাঁদছিস কেন মামুনি? ভয় পেয়েছিস? ভয় পাবি কি করে? তোর রুমে না শুভ্র আছে? কান্নার চোটে কথায় বলতে পারছি আমি। গলায় কথাগুলো আটকে আছে যেন। মা চুলের খোপা করতে করতে এসে দাঁড়ালেন বাবার পাশে। উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, কাঁদছিস কেন রোদ? কি হয়েছে? শান্ত হো মা। মমা, উনার খুব জ্বর, প্লিজ ডক্টরকে ফোন করো, প্লিজ। ঠিক তখনই দরজা খুলে উকি দিল ভাইয়া। ভ্রু কুচকে বলে উঠল, কাঁদছিস কেন বুড়ি? কি হয়েছে? উনার খুব জ্বর ভাইয়া। উনি তাকে? শুভ্র ভাইয়া। শুভ্র তার ভাই হয় নাকি? আশ্চর্য, আমি তো ভেবেছিলাম ও তোর বর। ফাজলামো বাদ দে ভাইয়া, উনার এই অবস্থায় তুই মজা করছিস? কাঁদতে কাঁদতে ঘরের কোণে দাঁড়িয়ে আছি আমি, আর মাঝে মাঝে হেঁচকি তুলে চলেছি। আমার পাশে মা, টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আছে আমার। জ্বরের তীরতায় জ্ঞান হারিয়েছেন শুভ্র। ডক্টর প্রায় আধা ঘন্টা ধরে চেকআপ করে চলেছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন ডক্টর, নিউ জেনারেশনের ছেলেমেয়েরা নিজেদের যত্ন নিতেই ভুলে গেছে। এমনি এখন জ্বরের মৌসুম, তার ওপর সারাদিন নিশ্চয় বেগার খাটে। অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রমের জন্য এমনটা হয়েছে। তার মধ্যে কিছুদিন যাবৎ হয়তো খাওয়া দাওয়া ঘুম কিছুই ঠিকভাবে করে না। প্রেশারের অবস্থাও ভয়াবহ। কিছুদিন ফুল রেস্টে রাখুন উনাকে। খাবারে দাবারের দিকেও খেয়াল রাখবেন। আমি সিম্পল কিছু মেডিসিন দিচ্ছি। ঠিকঠাক কেয়ার নিলে জলদি সেরে উঠবেন ইনশাআল্লাহ। ডক্টর বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে মাথায় হাত রেখে বলে উঠলেন, কে হয় তোমার স্বামী? আমি মাথা নাড়তেই মুচকি হাসলেন উনি, ঠিক হয়ে যাবে মা, চিন্তা করো না। এখন বুঝতে পারছি কেন এত অসুস্থ হয়ে পড়েছেন উনি। বউ যদি একটু অসুস্থতায় এত কাঁদে, তাহলে বউয়ের আদরমাখা কান্না দেখতে যেকোনো ছেলেই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে রাজি হয়ে যাবে। আমি তো এই বয়সেও রাজি। হা হা হা। উনার কথায় হালকা হাসলাম আমি। রাত প্রায় 1:03। আমি রান্না ঘরে দাঁড়িয়ে আছি, উদ্দেশ্য উনার জন্য স্যুপ বানাবো। স্যুপটা চুলোয় দিতেই চিন্তিত মুখে মা এসে দাঁড়ালেন আমার পাশে। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই বলে উঠলেন, আমি একটা জিনিস ঠিক বুঝে উঠতে পারছি না রোদ। আমি চোখে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে উনার দিকে তাকাতেই, শুভ্রদের খুঁজে পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি কখনও তোকে আর শুভ্রকে একসাথে দেখিনি। তোদের মধ্যে কখনো কেমন আছো টাইপ কথাও হয় না। দুজন অলওয়েজ দু দিকে। শুধুমাত্র রুহির এনগেজমেন্টে আদিবের ওমন বিহেভিয়ারের পর শুভ্র কিছুক্ষণের জন্য তোর পাশে এসে দাঁড়িয়েছিল, তবুও সেটা ছিল সাময়িক। তুই ওর বন্ধু সাহেলের সাথে যতটা কথা বলিস শুভ্র সাথে তার 1/3 বলিস না। আমার তো সন্দেহ হয় তোদের মধ্যে এখনো পর্যন্ত কোনো কথাই হয়নি। তবুও তোদের দেখে মনে হয় তোদের জনের মধ্যে খুব ভালো একটা কেমিস্ট্রি আছে। কিন্তু কিভাবে? অদ্ভুত। মার এমন একটা কথার উত্তর হিসেবে ঠিক কি বলবো বুঝে উঠতে পারছি না আমি। সত্যিই তো ফ্যামিলি মেম্বারদের সামনে কখনো কথা বলিনি আমরা। হয়তো প্রয়োজনই পড়েনি। মাকে যে কি করে বলি। তিনি তার ভাতিজাকে যতটা ভদ্র ভাবেন সে ততটা ভদ্র নয়, আস্ত শয়তান। তাদের অগোচরে অনেক কিছুই করে সে, অনেক ভয়ানক কিছু, কিন্তু চোখে পড়ে না মোটেই। থ্যাঙ্ক গড চোখে পড়ে না।
নয়তো নিজের মেয়ের সাথে কি করেছে তা দেখলে নির্ঘাত হার্ট করতেন উনি। নিজের মনেই একটু হেসে স্যুপটা বাটিতে নিয়েই মার দিকে তাকালাম। উনি এখনও বেশ চিন্তিত, যেন নিউটনের সূত্রের মতো মহামূল্যবান কোনো সূত্র এখনই আবিষ্কার করে ফেলবেন উনি। আমি মুচকি হেসে মাকে বললাম, মা উনি একা আছেন, তুমি চিন্তা করতে থাকো, আমি গেলাম। মা চিন্তিত মুখেই ঘাড় নাড়ালেন। রুমে এসে স্যুপটা টেবিলে রেখে উনার কাছে যেতেই দেখি জেগে গেছেন উনি। আমাকে দেখেই হেঁচকা টানে নিজের উপর ফেলে শক্ত করে চেপে ধরলেন আমায়। এত জ্বরেও এত জোর, নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাতেই বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে গম্ভীর স্বরে বলে উঠলেন উনি, একদম নড়বে না, ছাড়ব না আমি, ছাড়ব না, ছাড়ব না। তুমি সুযোগ পেলেই পালিয়ে যাও কেন? আমি কখন পালালাম? অবাক হয়ে, পালালেই তো। আমায় রেখে কোথায় গিয়েছিলে তুমি? তুমি না আমার বউ, তুমি শুধু আমার কাছে থাকবে, আর কোথাও যাবে না। সাহেলের কাছেও না, ওই হাড়ের ডাক্তারের কাছেও না। তুমি শুধু শুভ্র সাথে থাকবে, শুভ্র সাথে থাকবে, শুভ্র সাথে থাকবে, নয়তো শুভ্র কাঁদবে। মুখ ফুলিয়ে আমি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। উনার কপালে হাত রেখে বুঝলাম জ্বর বেড়েছে, তাই এত পাগল পাগল কথা। এখনই মেডিসিন দিতে হবে উনাকে। নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে উনাকে উঠে বসতে বললাম। সাথে সাথেই আমাকে আরও জোরে চেপে ধরে বলে উঠলেন, না উঠব না। কেন উঠব? কিছুতেই উঠব না। তুমিও উঠবে না, দুজনেই শুয়ে থাকব। তুমি জানো না, তুমি আমি পাশাপাশি আছি বলেই জীবন হয়েছে মধুময়, তাই পাশাপাশি থাকতে হবে। উঠা যাবে না। এবার যেন কেঁদেই উঠব আমি। একদিকে উনার গায়ে এত তাপ, তার ওপর এত শক্ত করে ধরে আছেন। শ্বাস আটকে আসছে আমার। এমন পাগলামো কেউ করে? শেষমেশ পাগলের বউ হলাম আমি। আমাকে কাঁদতে দেখে অস্থির হয়ে বলে উঠলেন উনি, রোদো পাখি, কাঁদছ কেন তুমি? আপনি উঠছেন না, খাবার খাচ্ছেন না, তাই কাঁদছি। মুখ ফুলিয়ে, আপনি আমার কোনো কথাই শুনেন না। কখনোই না। শুনি তো। আচ্ছা উঠব আমি, কিন্তু তোমায় ছাড়ব না। তাহলে তুমি পালিয়ে যাবে। তোমাকে ধরে রাখতে হবে বুঝলে। আমাকে না ছাড়লে উঠবেন কিভাবে? অধৈর্য হয়ে, না ছাড়ব না, ছাড়ব না। আচ্ছা ঠিক আছে, না ছেড়েই উঠুন, তবু উঠুন প্লিজ। উনি খাটের সাথে হেলান দিয়ে আমাকে কোলের উপর বসিয়ে কোমর জড়িয়ে ধরে বসে আছেন, আর বাচ্চাদের মতো চপচপ করে স্যুপ খাচ্ছেন। উনাকে একদমই বাচ্চাদের মতো লাগছে। কিউট বাচ্চা। এই মুহূর্তে একটা কথায় মনে হচ্ছে আমার যখন বেবি হবে, বেবিটা যেন একদম উনার মতোই কিউট হয়। কথাটা ভেবেই মনের আনন্দে চুমু এঁকে দিলাম উনার কপালে। সাথে সাথেই খাওয়া বন্ধ করে ভ্রু কুঁচকে বলে উঠলেন উনি, তুমি আমায় আদর দিচ্ছ রোদো পাখি? হালকা রোদের ঝিলিকে ঘুম ভেঙে গেল আমার। তবু চোখ বুজে পড়ে রইলাম বিছানায়। কেমন যেন সুখী সুখী পরিবেশ চারদিকে। রুমের প্রতিটি কোণায় এক অচেনা সুগন্ধ। আমার পাশের বালিশটা থেকেও যেন শুদ্ধটা বেরিয়ে আসছে নিঃসংকোচে। একটা লম্বা শ্বাস টেনে চোখ মেলে তাকালাম। জানালাটা খোলা। খোলা জানালার গোলাপি পর্দা ভেদ করে এক টুকরো রোদ এসে পড়ছে বিছানার ওই কোণটাতে। এলোমেলো চুলগুলো কোনোরকম খোপায় গুজে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে কি ঝকঝকে রোদ। আকাশের মনটা বুঝি খুব ভালো আজ। নীল রঙে চোখ ঝলসে দিয়ে তার কি আনন্দ। হঠাৎ কি ভেবে কপাল কুঁচকে এলো আমার। শুভ্র, শুভ্র কথা মনে পড়তেই চোখ ঘুরিয়ে চারপাশে দেখতে লাগলাম। কোথাও নেই। ওয়াশরুম, ড্রয়িং রুম কোথাও না। তাহলে গেলটা কই? একজন জলজ্যান্ত মানুষ তো এভাবে উদাও হয়ে যেতে পারে না। তার ওপর উনি অসুস্থ। এসব ভাবতে ভাবতে কপালটা হালকা কুঁচকে মার সামনে গিয়ে দাঁড়ালাম। মা ডাইনিংয়ে খাবার দিচ্ছিলেন। আমাকে এভাবে সামনে দাঁড়াতে দেখেই ভ্রু কুঁচকে বলে উঠলেন, কি রে, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে পড়লি কেন? সর সামনে থেকে। মার কথায় পাত্তা না দিয়ে টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়েই বলে উঠলাম, উনি কোথায় মা? মা আবারও ভ্রু কুঁচকে তাকালেন। মার চাহনি দেখে মনে হচ্ছে এমন অদ্ভুত কথা এ জীবনে দ্বিতীয়বার শুনেননি তিনি। উনিটাকে? তোমার ভাতিজা। বিরক্তি নিয়ে, ও শুভ্র, ও তো চলে গেছে। চলে গেছে মানে? চেঁচিয়ে, ও চলে গেল আর তুমি যেতে দিলে? কাল ডক্টর কি বলেছে শুনোনি? ইউ আর সো ইরেসপন্সিবল আম্মু। বিরক্ত হয়ে, তুই তো খুব রেসপন্সিবল তাই না? 11:30 বাজতে চলল, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস। ডক্টর কি বলেছে খুব মনে আছে আমার। কিন্তু তোরা আমার কথা শুনলে তো। ভার্সিটিতে কাজ আছে, অফিসে মিটিং আছে, কত কাজ তার। ছেলেটা কাজ করতে করতেই মরে যাবে দেখিস। রেস্ট নিতে তো ভুলেই গেছে।
কোনো কথা শুনে না, শুধু কাজ কাজ আর কাজ। আরে বেঁচে না থাকলে কাজ দিয়ে কি করবে শুনি? মার কথাগুলো এই মুহূর্তে খুবই বিরক্ত লাগছে আমার। তাই কোনোরকম কথা না বলে রুমের দিকে হাঁটা দিলাম। মার এই ভাঙা টেপোরেকর্ডার আজ সারাটা দিনই যে চলবে তা বেশ বুঝতে পারছি আমি। বিছানায় পা ঝুলিয়ে বসে আছি। নিজের উপরই রাগ লাগছে এবার। কি দরকার ছিল এত ঘুমানোর? ঘুমিয়ে কি দুনিয়া অধিকার করে নিয়েছি? নেই। তাহলে কেন এত ঘুমালাম? হুয়াই, আর উনিও বা কেমন? আমাকে একটিবার ডাকবেন না? আমাকে ডাকা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। হঠাৎ বালিশের নিচে চোখ যেতেই দেখি ভাঁজ করা একটা কাগজ। অসীম আগ্রহ নিয়ে কাগজটা মেলে ধরতেই অবাক হলাম আমি। পরিষ্কার সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা, এই রোদেলা দুপুর, আজকের সকালটা কিন্তু তোমারই রঙে রেঙেছে, দেখেছ তো? তোমার মতোই প্রাণবন্ত চারপাশ। খুব ইচ্ছে ছিল ডেকে তুলি তোমায়, কিন্তু শেষ পর্যন্ত তোমার এই ঘুমন্ত মুখটার মায় পড়ে আর ডাকা হয়ে উঠল না। সকালে ঘুম থেকে উঠে তোমায় পাশে পেয়ে বেশ অবাক হয়েছিলাম আমি। ভেবেছিলাম তুমি কিভাবে, তারপর বুঝলাম তুমি নয়, আমিই ছুটে এসেছি তোমার কাছে। জ্বরের ঘোরে খুব বেশি পাগলামো করেছি বুঝি? কিচ্ছু মনে করতে পারছি না। এখানে যে কিভাবে এসেছি তাই ভুলে গিয়েছি আমি। ফুপ্পির সামনে কতটা লজ্জায় পড়তে হয়েছে জানো? ছি, কি ভাবছেন উনি? সবকিছু তোমার জন্য। কেন এত পাগল করেছ আমায়? আমার পাগলামোটা আর না বাড়িয়ে ভার্সিটি এসে মহারানীর এই মিষ্টি হাসিটা দেখার সুযোগ করে দাও না প্লিজ। শুভ্র। ভার্সিটি চত্বরের বটতলায় বসে আছি আমি আর চিত্রা। ভ্যাপসা গরমে জনেই অস্থির প্রায়। চিত্রার চোখে মুখে চরম হতাশা। দেবদাস পারুকে না পেয়ে যতটুকু হতাশ হয়েছিল তার থেকেও বেশি হতাশা চিত্রার বুকে। ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল সে, দোস্ত, এই ভার্সিটিতে কি কোনো হ্যান্ডসাম ছেলে অবশিষ্ট নাই? বিশ্বাস কর দোস্ত, এই 1 ঘন্টা যাবৎ যে মনোযোগ দিয়ে আমি গেইটের দিকে তাকিয়েছিলাম, লেকচারেও তেমন মনোযোগ দিই না, কিন্তু ফলাফল শূন্য একটা কিউট ছেলেও নাই, সব বাদাম্মা। তুই কি হ্যান্ডসাম ছেলেদের নিয়ে জরিপে নেমেছিস নাকি? হ্যান্ডসাম ছেলে দিয়ে কি করবি? অবাক হয়ে, কি করব মানে? ছেলে দিয়ে মেয়েরা কি করে? বিয়ে করে। সো আমিও বিয়ে করব। শালার এ পর্যন্ত যত পোলাদের চোখে পড়ছে সব বুকড। এসেই ক্রাশ খাইলাম শুভ্র ভাইয়ের ওপর। ক্রাশ খাওয়ার লাস্ট স্টেজে এসে ভাইয়া থেকে সুন্দর করে হয়ে গেল দুলাভাই। আহ কি কষ্ট। বুকে হাত দিয়ে তারপর সাহেল ভাই। পুরাই চকলেট বয়। মাশাআল্লাহ, একদম চকলেটের ডিব্বা। বাট সেই চকলেটও কোন আইসক্রিমের টানে চলে গেল ইউএস। রোহন ভাই তো নীলি নীলি করেই বাঁচে না। সাব্বির ভাইও দেখি রাহি আপুর সাথে ফুসফুস করে। সব কটার জিএফ আছে, আমিই একমাত্র হতভাগী রে রদু। আমায় সান্ত্বনা দে। চিত্রার আহাজারিতে পেট ফেটে হাসি পাচ্ছে আমার। কিন্তু হাসলে তো চলবে না, আমার মুখ থাকতে হবে দুঃখী। ফ্রেন্ডের সিঙ্গেল জীবনের কষ্টে দুঃখিত হওয়া আমার কর্তব্য। আপাতত কর্তব্যটা সাইডে রেখে দুষ্টু হাসি দিয়ে গম্ভীর গলায় বলে উঠলাম আমি, দোস্ত, সাকিব ভাই কিন্তু একটিভ। উনি এখনও সিঙ্গেল। তুই যদি বলিস ত। আমি এটুকু বলতেই চিত্রা যেন লাফিয়ে উঠল। রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই বলে উঠল, ওই বলদ, চর না খেতে চাইলে ওই পোলার নাম মুখে নিবি না আমার সামনে। কি বিশ্রী করে ডাকে আমায়। চিতল সুন্দরী, এটা কোনো নাম? আস্ত বিরক্তির ডিব্বা একখান। দেখলেই শুট করে দিতে মন চাই। উফফো। চিত্রার কথায় খিলখিল করে হেসে উঠলাম আমি। ঠিক তখনই পাশ থেকে কেউ একজন ভাবি বলে ডেকে উঠল। আমি পাশ ফিরতেই সাকিব ভাইকে চোখে পড়ল। উনি হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছেন, হাতে দুটো কোল্ড ড্রিঙ্কের ক্যান। আমাকে দেখে আবারও বলে উঠলেন উনি, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুমুস সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি। আরে চিতল সুন্দরী না, কেমন আছো? সাকিব ভাইয়ের কথায় মুহূর্তেই অগ্নিমূর্তি ধারণ করল চিত্রা। রাগী চোখে উনার দিকে তাকিয়ে মুখ ভেঙেই অন্যদিকে তাকাল সে। চিত্রার রিয়েকশনে হেসে উঠল সাকিব ভাইয়া। আবারও আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ভাবি, ঠান্ডা খান, আজকে তো প্রচুর গরম। না ভাইয়া, লাগবে না, ঠিক আছি। মুচকি হেসে ভাই দিতে বলছে। ভাই এখন ওই 4তলার বারান্দায় দাঁড়িয়ে আছে। আপনি না নিলে স্ট্রেট থাপ্পড় পড়বে আমার গালে। প্লিজ ভাবি। আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ক্যানটা হাতে নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। কোথায় উনি? জ্বর কমেছে কি উনার? সাকিব ভাইয়ের কথায় ঘোর কাটল আমার। উনি চিত্রাকে উদ্দেশ্য করে বলছেন, চিতল সুন্দরী, দিস ইজ ফর ইউ। আমার লাগবে না, আপনি জানতো এখান থেকে।
বিরক্ত হয়ে, আর খবরদার চিতল সুন্দরী ডাকবেন তো এই ইট তুলে মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। আরে নাও না, ভাই কিনে দিছে, আমি কিনি নাই, আপনি যাবেন? রাগী গলায়। ওহহ, চিতল সুন্দরী চেতলে তোমায় সেই লাগে। কথাটা বলে আমার দিকে তাকিয়ে থতমত খেয়ে গেলেন উনি। জোর করে হাসার চেষ্টা করে আমার হাতে দ্বিতীয় ক্যানটি দিয়েই বলে উঠলেন, ভাবি যাই। কথাটা বলেই 2 সেকেন্ড দেরি না করে দৌড় লাগালেন উনি। এদিকে চিত্রা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে চলেছে ক্রমাগত। ওকে নিয়ে ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যেতেই হুট করে সামনে এসে দাঁড়ালেন শিশির স্যার। স্যারকে এভাবে সামনে আসতে দেখে দুজনেই চমকে উঠলাম। এই ব্যাটার আবার কি চায়? চিত্রার চোখে মুখেও বিরক্তি স্পষ্ট। স্যার আমাদের দিকে তাকিয়ে স্মিত হাসলেন। আমিও জোরপূর্বক হাসি দিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুমুস সালাম। কেমন আছেন আপনারা? জি স্যার, ভালো। কিছুক্ষণ নীরব থেকে আবারও বলে উঠলেন উনি, আপনারা কি ফ্রি এখন? আই মিন ক্লাস নেই? না স্যার, আজ আর ক্লাস নেই। ওহ গ্রেট। খুশি হয়ে। উনার মুখের এত খুশি খুশি ভাব আমাদের ঠিক হজম হল না। দুজন দুজনার দিকে তাকিয়ে আবারও স্যারের দিকে তাকালাম। জি, না মানে, আসলে আজ আমার বার্থডে। তো আপনার বার্থডে তো আমরা কি করব? আমাদের রোদের মাঝে দাঁড় করিয়ে পুড়িয়ে মারছেন কেন? হুয়াই, আপনি কি চাচ্ছেন এই রোদের মধ্যে গোটা ভার্সিটির সামনে আমরা দুটোই মিলে নাচানাচি করি? কথাগুলো বলার চরম ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে মুচকি হেসে বললাম, ওয়াও, হ্যাপি বার্থডে স্যার। চিত্রাও মিনমিন করে বলল, হ্যাপি বার্থডে। স্যার লাজুক হেসে মাথা দুলিয়ে ধন্যবাদ জানালেন। চরম অস্বস্তি নিয়ে বলে উঠলেন, এখানে আমার কাছের কেউ থাকে না, সবাই রাজশাহীতে থাকে, ফ্রেন্ডসরাও, তাই বার্থডে সেলিব্রেট করতে পারছি না। জন্মদিনের দিনটাতে খুবই একা লাগছে নিজেকে। আপনারা কিছু মনে না করলে আমি কি আপনাদের ট্রিট দিতে পারি? পুরো ভার্সিটির পক্ষ থেকে আপনারা দুজন, প্লিজ। স্যারের এমন কথায় আমরা দুজনেই হতবাক। কেউ যেচে যেচে ট্রিট দেয় নাকি? অদ্ভুত। হুট করে মানাও তো করা যায় না। বেচারা যেভাবে বলল, তারপর কি করে বলি না যাব না। নিজের রাস্তা মাপুন। দুজনে চোখে চোখে মতো বিনিময় করে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। স্যার খুশিতে গদগদ হয়ে বললেন, থ্যাঙ্কস। ভার্সিটির পাশের একটা রেস্টুরেন্ট বসে আছি। চিত্রা সেই কখন থেকে ছটফট করছে। বারবার আমার হাত খামচে ধরে বলছে, চলে যাই প্লিজজ। চিত্রার ছটফটানো দেখে স্যার ভ্রু কুচকে বলে উঠলেন, আর ইউ অলরাইট মিস? হ্যাঁ, ঠিক আছি। আমার মনে হয় আপনি ঠিক নেই। ওয়াশরুমটা ওদিকে, চাইলে চোখে মুখে পানি দিয়ে আসতে পারেন। ততক্ষণে আমি না হয় মিস রোদেলার সাথে কিছু কথা বলবো। ইটস পার্সোনাল। কথাটা শুনেই আমি আর চিত্রা দুজন দুজনার দিকে তাকালাম। এই ব্যাটা আমার সাথে কিসের পার্সোনাল কথা বলবে ঠিক বুঝতে পারছি না। চিত্রাকে যে উনি একরকম জোর করেই এখান থেকে সরিয়ে দিতে চাইছেন তাও বুঝতে পারছি আমি। চিত্রার কোনো চলন না দেখতে পেয়ে আবারও বলে উঠলেন উনি, মিস চিত্রা, আপনি কি যাচ্ছেন? অ্যাকচুয়ালি মিস রোদেলার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। জাস্ট 5 মিনিট লাগবে। আপনি কি ততক্ষণে ওয়াশরুম থেকে ঘুরে আসবেন প্লিজ? চিত্রা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়াল। ওর চোখে মুখে রাগ স্পষ্ট। স্যারের কথাগুলো যে ওর পছন্দ হয়নি তা বেশ বুঝতে পারছি। আমি মনে মনে দোয়া দুরুদ পড়ে এদিক ওদিক তাকাচ্ছি। কে জানে শুভ্র ভাইয়ের 3 নম্বর চোখটা আমায় কোন দিক থেকে ফলো করছে। এই আহাম্মক মার্কা স্যারের পার্সোনাল কথার বেড়াজালে আমি যে শহীদ হতে চলেছি তাকে বোঝাবে উনাকে? চিত্রা চলে যাওয়ার পর গলা খাকারি দিয়ে কিছু একটা বলতে যাবেন ঠিক তখনই কোথা থেকে রাতুল ভাই এসে হাজির। আমাদের টেবিলের পাশে মাথা চুলকাতে চুলকাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। স্যার ভ্রু কুচকে উনার দিকে তাকিয়েই বলে উঠলেন, রাতুল তুমি এখানে? অবাক হয়ে কিছু বলবে? জি, মানে হ্যাঁ স্যার বলবো। থতমত খেয়ে, হ্যাঁ বলো। রাতুল ভাইয়া একটা ঢোক গিলে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, দুলাভাই ভাবি আপনাকে ডাকে। থুক্কু ভাবি দুলাভাই আপনাকে ডাকে। উনার ক্লাস শেষ হবে দুটোয়, এখন 1:04 বাজে। উনার কথায় শিশির স্যার চরম অবাক। কোনোরকম নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, তুমি ওকে ভাবি ডাকছ কেন? আর তোমার দুলাভাই বা ওকে ডাকতে যাবে কেন? অদ্ভুত। জি আসলে স্যার, উনি তো দুলাভাইয়ের বউ তাই ডাকছে। কিন্তু কেন ডাকছে সেটা তো জানি না। মাথা চুলকে, কি হহ, দুলাভাইয়ের বউ? ও তোমার দুলাভাইয়ের বউ হলে তুমি ওকে ভাবি ডাকছ কেন? কনফিউজড হয়ে, আমি আপনাকে সস্কেন করতে যাব কেন? কি সব বলছেন আপনি?
ঠিকভাবে ড্রাইভ করুন। এমনিতেই তো কত দেরি হয়ে গেছে, তার ওপর উল্টাপাল্টা কথা বলছেন। কথাটা বলেই জানালার বাইরে তাকিয়ে খুব সাবধানে একটা নিঃশ্বাস ফেললাম। স্বস্তির নিঃশ্বাস। ছি, কি লজ্জা! উনার বলা কথাটা ভেবে মুখ চেপে লাজুক হাসি দিতেই সামনের দিকে তাকিয়েই বলে উঠলেন উনি, লুকিয়ে হাসতে হবে না রোদো পাখি। লুকিয়ে হাসলে তোমায় আরও বেশি হহহ। ভ্রু কুচকে তাকাতেই কিউট লাগে। দুষ্ট হেসে। উনার কথায় আবারও মুখ চেপে হেসে উঠলাম আমি। উনিও হেসে চলেছেন নিঃশব্দে। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতেই দেখা হলো রাহেলার সাথে। এ বাড়ির কাজের মেয়ে সে। বয়স 20-21 হবে। গায়ের রং ময়লা হলেও চেহারাটা বেশ মিষ্টি। আমাদের দেখেই ভুবন ভুলানো হাসি দিয়ে এগিয়ে এলো। শুভ্র স্মিত হেসে রাহেলাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বাড়ির সবাই কোথায় রাহেলা? কাউকে দেখছি না তো। হোকগুলে তো এতেমখানায় চইলা গেছে ভাইজান। ছোটভাবি আইলে ওনারে লইয়া তিনটার আগে আপনারে যাইতে কইছে। ওহ আচ্ছা, তুমি যাওনি কেন রাহেলা? আমার জ্বর আইছে ভাইজান, তাই খালা আমারে রাইখা গেছে। ওহ, তাহলে কাজ না করে রেস্ট নাও গিয়ে। আমার দিকে তাকিয়ে রোদ রুমে চলো। কথাটা বলেই সিঁড়ির দিকে হাঁটা দিলেন উনি। আমিও পিছু নিলাম। বাড়িটা কেমন নিস্তব্ধ পুরী হয়ে আছে আজ। অস্বস্তিকর এক নীরবতা চারদিকে। দ্বিতীয়বারের মতো উনার রুমে ঢুকলাম আজ। আজও সবকিছু সাদায় মোড়া। বারবার চারদিকে তাকাচ্ছি। দেওয়ালে লাগানো আমার ছবিটা দেখে কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে মনে। উনার ডাকে ফিরে তাকালাম আমি। রোদ, 10 মিনিটে গোসল সারতে পারবে? পারলে ঝটপট গোসল সেরে চেঞ্জ করে নাও তো। চেঞ্জ করব মানে? সাথে করে কোনো ড্রেস আনি নি তো। পরব কি? আমার কথায় ফিরে তাকালেন উনি। নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থেকে শার্টের বোতাম খুলতে খুলতে বলে উঠলেন, ওখানে চাবি রাখা আছে। আলমারিটা খুলো। আলমারি খুলব মানে? আমি কি আপনার ড্রেস পরব নাকি? অদ্ভুত। আরে বাবা, খুলো তো আগে। কথাটা বলে না দাঁড়িয়ে নিজেই আলমারির দিকে এগিয়ে গেলেন। সেখান থেকে সাদা রঙের সুতি একটা সালোয়ার কামিজ বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি। এটা কার জামা? তোমার। আমার মানে? অবাক হয়ে। এত অবাক হওয়ার কি আছে রোদো পাখি? এই রুমটাও তো তোমারই। এখানে তোমার শাড়ি, জামা থাকতেই পারে। এটা অবাক হওয়ার মতো কিছু নয়। ওই বামপাশের তাকটা পুরোটাই তোমার। ওখানে যা আছে সব তোমার। শাড়ি, জামা প্রায় সবকিছুই কিনে রেখেছি। এখানে আসার পর কোনো প্রবলেম হবে না তোমার। তবে কসমেটিক্স কিনিনি কিছু। ওসব সম্পর্কে আমার ধারণা শূন্যের কোঠায়। ওসব কেনার দায়িত্ব তোমার। মুচকি হেসে উনার কথায় অবাক হলাম আমি। আমার ড্রেস কিনে রেখেছেন? এখনই? কিনে রেখেছেন মানে কি? শাড়ি নয় ঠিক আছে, কিন্তু জামা কিভাবে? আমার মাপ। ওটা বৌনি আর চিত্রার কাছ থেকে শুনে নিয়েছি। এবার দয়া করে ফ্রেশ হয়ে আসো। অনেক লেট হয়ে গেছে। আমি গেস্ট রুমের ওয়াশরুমে যাচ্ছি। ফাস্ট রোদু, ইউ হ্যাভ জাস্ট 10 মিনিটস। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তোয়ালে হাতে বেরিয়ে গেলেন উনি। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে আমিও ঢুকে গেলাম ওয়াশরুমে। 15 মিনিটের মাথায় বেরিয়ে এসে চুলগুলো মুছতে মুছতে সামনে তাকাতেই দেখি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছেন উনি। গায়ে সাদা পাঞ্জাবি। আমায় দেখে মুচকি হেসে হাতা ফোল্ড করতে করতে আমার সামনে দাঁড়িয়ে টাওয়ালটা টেনে নিয়ে চুল মুছতে লেগে গেলেন। উনার উৎসাহ দেখে মনে হচ্ছে কাজটা বেশ মজার। এত মজার কাজ তিনি হয়তো জীবনে দ্বিতীয়বার করেননি। চুল মুছতে মুছতেই অনুযোগের সুরে বললেন, চুলের পানিতেই তো অর্ধেক জামা ভিজিয়ে ফেলেছ রোদো পাখি। তুমি দেখি এখনও পিচ্ছি। মাঝে মাঝে ভয় হয় বাল্যবিবাহ করে ফেলিনি তো? এই তোমার বয়স সত্যি 19 তো? উনার কথায় ভ্রু কুচকে তাকালাম। উনি হালকা হেসে ড্রয়ার থেকে হায়ার ড্রায়ার এনে আমার পেছনে দাঁড়িয়েই বলে উঠলেন, এই যন্ত্রটা তোমার জন্য নিষিদ্ধ। কখনো ইউজ করবে না এটা। ভেজা চুলে অসম্ভব রকম সুন্দর লাগে তোমায়। বাট শুধু আজকের জন্য এটা এলাউড। ওখানে কত কত লোক থাকবে, আমি চাই না ওরা তোমায় এভাবে দেখুক। আচ্ছা, আমার কি শাড়ি পরা উচিত ছিল না? বাড়ির বউদের তো শাড়ি পরা উচিত। এভাবে সালোয়ার কামিজে? না, এই গরমে শাড়ি পরার কোনো দরকার নেই। বাড়ির বউ হলেই সবসময় সংসেজে থাকতে হবে না। গরমে ফাঁপড়ে মরবে, তাছাড়া শাড়ি পরলে তোমার শাড়ি সরে যায়। বাসায় ছাড়া আর কোথাও শাড়ি পরার দরকার নেই। সামলাতেই তো পারো না। পারলে তো তোমাকে প্যাকেট করে নিয়ে যেতাম আমি আবার শাড়ি। চুল শুকানো শেষে চুলগুলো আছড়ে দিয়ে মাথায় গোমটা দিয়ে দিলেন উনি। আয়নার ভেতর দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, পারফেক্ট।
টেবিল থেকে ওয়ালেটটা নিয়ে কিছু টাকা ধরিয়ে দিলেন আমার হাতে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনি আমায় টাকা দিচ্ছেন কেন? আমায় কি একা যেতে হবে নাকি এটা কোনো নিয়ম? এমন তো কখনো শুনিনি। হাজারো প্রশ্নের ইতি টেনে বিস্মিত গলায় প্রশ্ন করলাম। টাকা কেন? তবু এতগুলো? এতিমখানার বাচ্চাদের দিতে হবে বুঝি? না, ওগুলো তোমার, তুমি রাখো, কাউকে দিতে হবে না। আমার মানে, এত টাকা দিয়ে কি করব আমি? আর হঠাৎ টাকা দিচ্ছেন কেন আমায়? আরে বাবা, এত প্রশ্ন কেন করো বলো তো? বিয়ের পর থেকে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর। এই কয়েক মাস নিজে রোজগার করতাম না তাই দিইনি, বাট এখন করি। সো ওটা রাখো, তোমার হাত খরচ। পাগল হয়েছেন আপনি? আমি তো বাসা থেকেই বের হই না তেমন। ভার্সিটি টু বাসা এন্ড বাসা টু ভার্সিটি, এটাই আমার গন্তব্য। নিয়ম করে মান্থলি শপিং এও যাওয়া হয় না। ভার্সিটি যাওয়া আসার ভাড়া অলওয়েজ বাবায় দেয়। ওটা বাবাদ, টাকার প্রয়োজনই হয় না আমার। আর আপনি আমার হাতে 10,000 টাকা ধরিয়ে দিচ্ছেন? কি করব আমি টাকা দিয়ে? যা ইচ্ছে করো, তোমার টাকা তুমি বুঝবে। আর 10,000 খুব বড় অ্যামাউন্ট নয় রোদো পাখি। আমার হিসেবে খুবই অল্প, সো এত রিয়েক্ট করার কিছু নেই। কিন্তু, কোনো কিন্তু নয়, আমার দায়িত্ব আমি পালন করছি। না লাগলে জমিয়ে রাখো বা দান করে দাও। সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আজকালকার মেয়েদের কসমেটিক্স কিনতেই তো এর থেকে বেশি টাকা লাগে রোদো পাখি। আর তুমি বলছো তোমার চাই না? আর একটা কথা রোদো পাখি, ফুপার কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। বৌমনির দায়িত্ব যেমন তোমার বাবার উপর না, তেমনি তোমার দায়িত্বও উনার ওপর না। আমি কিছু বলতে যাব ঠিক তখনই টোকা পড়ল দরজায়। উনি ভ্রু কুচকে সেদিকে তাকিয়েই বলে উঠলেন, কে? ভাইজান, আমি রাহেলা। ওর কিছু বলবে রাহেলা? যে খালা যাওয়ার আগে একটা বোরকা দিয়া গেছেন, কইছেন আপনারা আইলে যেন দেই। ছোটভাবির জন্যে এটা। ওয়াও গ্রেট। কথাটা বলে দ্রুত দরজা খুলে বোরকাটা নিয়ে নিলেন উনি। রাহেলাকে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে আবারও দরজা লাগালেন। আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি। উনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কাজের মেয়েটার সাথেও কত সুন্দর করে কথা বলেন উনি। আমার ভাবনার মাঝেই ফিরে তাকালেন শুভ্র। একটা হাসি দিয়ে বলে উঠলেন, ঝটপট প্যাকেট হয়ে যাও তো রোদো পাখি। চিত্রাদের ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছি আমি। হাতে আচারের বয়াম। খুব মনোযোগ দিয়ে আচার খেয়ে চলেছি। আন্টির হাতে বানানো আচার বরাবরই বেস্ট হয়। সিজনের শুরুতেই কাঁচা আম কোথায় পেলেন ব্যাপারটা অবশ্যই ভাবনার। কিন্তু এই মুহূর্তে কোনো ভাবাভাবির বিষয়ে যেতে চাচ্ছি না আমি। তাই চুপচাপ আচার খাচ্ছি। আমার পাশেই রেলিংয়ে ঠেস দিয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে চিত্রা। ওর চোখে মুখে রাজ্যের কৌতূহল। সে মনোযোগ দিয়ে আমার ডান পায়ের পায়েলটার দিকে তাকিয়ে আছে। ওর কৌতূহলের কারণটা হলাম আমি। এত বছরের ফ্রেন্ডশিপে আমি ওদের বাসায় গুনে গুনে এসেছি 4-5 বার। তবুও বিশেষ বিশেষ প্রয়োজনে, অল্প স্বল্প প্রয়োজনে চিত্রাকেই যেতে হয় আমাদের বাসায়। আজ তেমন কোনো বাড়াবাড়ি ধরনের প্রয়োজনীয় দিন কি না বোঝার চেষ্টা করছে চিত্রা। কিন্তু তেমন কিছু খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে না। তাই হতাশ চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, পায়েলটা সুন্দর, আগে কখনো দেখিনি তো। শুভ্র ভাই দিল বুঝি? ওর প্রশ্নের উত্তর না দিয়ে ছাদের পাশের ছোট্ট আম গাছটার আম গুনতে লাগলাম আমি। ওকে স্পষ্ট ইগনোর করে চলেছি। কিন্তু ব্যাপারটা ও ধরতে পারছে কিনা বুঝতে পারছি না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবারও বলে উঠল ও, রেস্টুরেন্ট থেকে হঠাৎ কোথায় উদাও হয়ে গেলি বলতো? বেরিয়ে দেখি তুই স্যার কেউই নেই। কি অদ্ভুত বিষয়। কি ভীষণ রেগে গিয়েছিলাম জানিস তুই? কতবার ফোন দিয়েছি ধরলেই না। এক্কেবারে দুদিন পর আমার বাসায় এসে হাজির। কাহিনী কি বলতো? স্যার তোকে কি এমন বলল, যে 2 দিনের জন্য হওয়া? এবারও চুপ করে রইলাম আমি। চিত্রাদের বাসার নিচে একদল ছেলে দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলেপুলে, মাত্রই কলেজে পা রেখেছে হয়তো। ইভটিজিং বিষয়টা ঠিক করায়ত্ত করতে পারেনি হয়তো, প্র্যাকটিস চলছে। কোনো মেয়ে সামনে দিয়ে যেতেই সবাই মিলে হেসে ওঠে, এটা ওটা বলছে। আচ্ছা, ছাদ থেকে যদি ওদের ওপর আমের আটি ফেলা হয় তাহলে কেমন হবে? আটি ফেলেই টুপ করে নিচে বসে যাব। ছাদে কেউ নেই অথচ ঢিল ছুঁড়ছে, বিষয়টায় ওরা কি ভয় পাবে? পেতেও পারে, আবার নাও পেতে পারে। আমার থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে অনেকটা রেগে গিয়েই বলে উঠল চিত্রা, 1 ঘন্টা যাবৎ শুধু আচারই খেয়ে চলেছিস। এত আচার খাওয়ার মানে কি? কোনো সুখবর আছে নাকি? হুম আছে তো। আমার কথায় অবাক হলো চিত্রা। মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল তার।
নিজের বিস্ময় চাপা দেওয়ার কোনো চেষ্টা না করেই বলে উঠল সে, মানে কি সত্যি সত্যি? ওহ মাই গড, সত্যি খুশির খবর আছে? সেটা বলার জন্যই আমাদের বাসায় এসেছিস বুঝি? আমি স্বাভাবিক স্বরে বললাম, আছে। তুই মা হচ্ছিস এতবড় খবরটা খুশির না হয়ে যায় কই? আমার কথায় চিত্রার চোখ দুটি বেরিয়ে আসার উপক্রম। ওর মুখ দেখে মনে হচ্ছে এমন একটা অদ্ভুত কথা এ জীবনে দ্বিতীয়বার শুনে নিশে। আমার দিকে চোখ বড় বড় করে বলে উঠল সে, কি বলছিস এসব? আমি মা হতে চলেছি মানে কি? এত মানে করার তো কিছু নেই চিত্রা। চুপি চুপি বিয়ে করে ফেলছিস তা যেহেতু জানতে পারিনি। চুপি চুপি কবে তেঁতুল খাওয়া শুরু করবি তাও নিশ্চয় জানতে পারবো না। এতে অবাক হওয়ার কিছু নেই। আমি বলি কি, তুই যদি চুপি চুপি বাচ্চার জন্মদিনও পালন করে ফেলিস তবু আমি অবাক হব না। এসব কি বলছিস রদু? চুপি চুপি বিয়ে মানে? বুঝতে পারছিস না? চিত্রা মাথা নাড়তেই আমার সামনে এসে দাঁড়া, বুঝিয়ে বলছি। চিত্রা মনে একগাদা প্রশ্ন নিয়ে আমার সামনে এসে দাঁড়াল। সাথে সাথেই বাম হাতে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। ও অবাক হয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মারলি কেন? একটা মেরে শান্তি লাগছে না বুঝলি? আরেকটা মারতে ইচ্ছে করছে কিন্তু মারব না। বাম হাতে মারতে কষ্ট হয়। আচার খাওয়ার পর আবার মারব। ওয়েট কর, মানেটা কি? মারছিস কেন সেটা তো বল। শুধু শুধু মারবি কেন আমায়? অবাক হয়ে, হারামি, আবার কারণ জিজ্ঞেস করিস? শিশির স্যারের সাথে যে তোর বিয়ে ঠিক সেটা আমায় বলিসনি কেন শুনি? উনাকে যে আগে থেকে চিনিস সেটাও তো বলিসনি আমায়। কি ভেবেছিলি তোর বর নিয়ে ভেগে যাব আমি? ডাফার। আসলে রদু। কিসের আসলে? হ্যাঁ, কিসের আসলে? এক চর মেরে সব আসলে নকলে বের করে ফেলবো বেয়াদব। আরে আমি তো আগে জানতামই না। 3 মাস আগে তোদের বিয়ের পর যখন এনগেজমেন্ট হলো তখনই জানতে পেরেছি। কি এনগেজমেন্টও হয়ে গেছে? আর আমি কিছুই জানি না? আমি এখনও বেঁচে আছি কেন? এই তোর বাপে তোদের বাড়িটা একতলা না করে 7 তলা করতে পারল না? এখনই লাফ দিয়ে মরে যেতাম। এ কথা শোনার পর বেঁচে থাকার কোনো মানেই হয় না। এই তুই আবার সামনে এসে দাঁড়া, তোকে আরেকটা চড় মারব। এবং এই মুহূর্তেই মারব। কাম। সরি দোস্ত, সবকিছুই এত হুট করে হয়ে গেছে। তোকে কিভাবে বলবো বুঝতেই পারিনি। কিসের হুট কিসের ফুট? শিশির স্যারের সাথে রোজ তোমার দেখা হয়, উনাকে দেখে লাফালাফি ধাপাধাপি সব করো, আমার হাত খামচে চামড়া তুলে দাও। আর আসল কথা বলতে গেলেই এনার্জি হাওয়া। পাগল মনে হয় আমায়? তোর সাথে ব্রেকআপ। এই মুহূর্তে ব্রেকআপ। দূর হ আমার চোখের সামনে থেকে। আগে কাহিনীটা তো শোন প্লিজ। তারপর না হয় কান ধরে উঠবস করব। প্লিজ শোনা। সরি তো। আচ্ছা, তোর সরি পেন্ডিং এ রইল। এপ্রুভ করব কিনা সেটা পরে ভাবব। আগে এনগেজমেন্টের কাহিনীটা বল। A to Z সব বলবি, নয়তো খবর আছে। চোখ রাঙিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো চিত্রা। সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করল সে। ওর কথামতো কাহিনীটা এমন। ফ্ল্যাশব্যাক তারা চিহ্ন। সেদিন রোদ্দের গ্রাম থেকে ফেরার পর বাড়িতে ঢুকতেই